আপনারা জানেন যে আজকে হঠাৎ করেই দাবি আদায় ঐক্য পরিষদকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে আহ্বান করেছে আলোচনার জন্য, এবং সেখানে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করি। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে অ্যাডমিন মহাপরিচালক, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যে পে স্কেলের দাবি, সেই দাবিটা, আমাদের দাবির যে কথাগুলি, সেগুলি আমাদের শীর্ষ নেতারা সেই মহাপরিচালক মহোদয়ের কাছে উপস্থাপন করেছেন। খুব চমৎকারভাবেই আমাদের দাবির কথাগুলি উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, এবং তা না হলে 17ই ডিসেম্বর আমাদের কিন্তু কর্মসূচি আসবে, সেখান থেকে আমরা পিছু পা হতে পারবো না। এবং মহাপরিচালক মহোদয় তিনি আশ্বাস দিয়েছেন যে আপনাদের দাবির কথাগুলি আমরা উচ্চ মহলে এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং তাদের কাছে আপনাদের এই বার্তা আমরা পৌঁছে দেব। তো আশা করি আলহামদুলিল্লাহ যে নিশ্চয়ই ভালো কিছু হবে বলে আমরা প্রত্যাশা করি, কারণ লক্ষ লক্ষ কর্মচারী আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাদের এই কষ্টের দিন শেষ করো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে রহমত চাচ্ছে, দোয়া করছে। তো এত মানুষের দোয়া তো আসলে বৃথা যেতে পারে না, তাই না? এবং আপনারা আজকে আরও কয়েকটা নিউজে যেটা প্রচার করেছে যে গোয়েন্দা সংস্থা যারা আছেন তারাও কিন্তু এই দ্রুত পে স্কেলের সমাধান করার জন্য পরামর্শ দিয়েছেন। সেজন্য গোয়েন্দা সংস্থাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আমরা যারা এই পে স্কেল নিয়ে আমরা আশাবাদী, আমি সবাইকে বলবো আপনারা সবাই আরও বেশি ঐক্যবদ্ধ হন, সবাই আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত সবাইকে এই দাবিগুলি আরও বেশি জোরালো করতে হবে। সবাইকে এখন আরও সজাগ থাকতে হবে। মানে এখন হচ্ছে কি পিক আওয়ার সময়, এই সময়টায় আরও সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে, বেশি বেশি আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরতে হবে এবং প্রচার করতে হবে। এবং আমাদের পরবর্তী করণীয় নিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার মানে 12 তারিখ বিকেল 5টায় আবার সভার আহ্বান করা হয়েছে। সেখানে আমরা যারা বিভিন্ন সংগঠন আছি, অঙ্গ সংগঠন আছে, সেখানে সবাইকে আহ্বান করা হয়েছে যে আমাদের এই যে মহাসমাবেশের পরবর্তী যে আন্দোলন কর্মসূচিগুলি, সেগুলি নিয়ে আমাদের কি করা যায়, এবং 15 তারিখের মধ্যে যদি আমাদের পজিটিভ কোনো রেজাল্ট না আসে এবং গেজেট প্রকাশ না হয়, সেক্ষেত্রে 17 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করার কথা বলা হয়েছে। সেইগুলি আসলে কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়গুলি নিয়েই আগামী শুক্রবারে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সবার আহ্বান করা হয়েছে। এবং সেখান থেকে যে কর্মসূচি আসুক আপনারা সেটা সফলভাবে পালন করবেন। এবং আমরা আশাবাদী যে আমাদের এই পে স্কেলের দাবি শুধু আমাদের নয়, শুধু কর্মচারীদের নয়, সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আর্মি, র্যাব, বিডিবি, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, আমলা, মন্ত্রী, সচিব, সবাই এই দাবিটা ভোগ করবেন। এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে সবাই কিন্তু এই দাবিটা ভোগ করবেন। আজকে দেখেন যে আমরা সবসময় বলি যে আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, সেই ডিফেন্সে তাদের চাকরি শুরু হয় 17তম গ্রেড থেকে, অর্থাৎ 9,000 টাকা থেকে। তো 9,000 টাকায় একজন সেই 9,000 টাকায় একজন কর্মচারী কিভাবে চলে বলেন? 9,000 টাকার একজন কর্মচারী আপনার এই 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 ঢাকা শহরে
9,000 টাকায় সর্বসাকুল্যে সব মিলিয়ে আসে 14 থেকে 15,000 টাকা, 15 থেকে 16,000 টাকা আসে। তাহলে এই 15-16,000 টাকা দিয়ে কি একজন কর্মচারী তার 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চলতে পারে? সে বাসা ভাড়া দিবে, না খাবে, না তার ছেলে মেয়ের স্কুলের লেখাপড়ার খরচ যোগাবে, না বাবা মা অসুস্থ হলে বা নিজেরা অসুস্থ হলে তাদের চিকিৎসা করাবে? যেখানে আজকে একটা কিন্ডারগার্টেন স্কুলেও 1200 টাকার নিচে বেতন নেই, যেখানে আজকে একজন নর্মাল ডাক্তার দেখাতে গেলেও 1200 টাকার নিচে ফি নেই, সেখানে কিভাবে লেখাপড়া করাবে? অনেকেই বলেন যে আপনারা সরকারি স্কুলে কেন লেখাপড়া, মানে বেসরকারি স্কুলে আপনারা কেন লেখাপড়া করাবেন? বেসরকারি স্কুলে কেন আপনারা লেখাপড়া করাবেন, বাচ্চাদেরকে পড়াবেন? আরে ভাই, ঢাকা শহরে সরকারি স্কুল আছে কয়টা বলেন তো? ঢাকা শহরে কয়টা সরকারি স্কুল আছে যেই স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে? ঢাকা শহরে কয়টা সরকারি কলেজ আছে? তাহলে এত এত কর্মচারীর ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে? তাদের বই খাতা, মানে কাগজ কলম, আনুষঙ্গিক যে জিনিস দ্রব্যাদি, সেগুলি কিভাবে তারা মিটাবে? আপনারা জানেন যে এই কয়েকদিনে 1 কেজি পেঁয়াজের দাম 160 টাকা এবং সয়াবিন তেল মনে হয় 200 টাকার উপরে। তাহলে এই যে ধাপে ধাপে দ্রব্যমূল্যের দামগুলি বাড়তেছে, তাহলে এই বাড়তি জিনিসগুলি আমরা কিভাবে কিনবো? এই বাড়তি যে দামগুলি জোবায় জোবায় যে এই যে দামগুলি, দ্রব্যমূল্যের দামগুলি বাড়ে, এই দ্রব্যমূল্য আমরা কিভাবে কিনবো? তাহলে আজকে যদি পে স্কেল বাস্তবায়িত না হয় বা পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে এই পে কমিশন গঠন করার কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তার ক্ষতিপূরণ কে দিবে? পে কমিশন যদি গঠন না হতো তাহলে দ্রব্যমূল্যের দাম এতটা বাড়তো না, এখন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদেরকে এই দাবির কথাগুলি আরো বেশি বেশি প্রচার করতে হবে সবাই মিলে। আমরা আজকে কি কোনো ভালো সংবাদ পাইছেন? আজকে আমরা ভালো সংবাদ বলতে, আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা আমাদের দাবির কথাগুলি প্রধান উপদেষ্টার কাছে আমরা মানে তুলে ধরার জন্য ওখানকার অ্যাডমিন মহোদয়ের সাথে আমরা কথা বলেছি দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং আমরা এটাও জানি যে হয়তো এ সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে দিবেন। এবং বিভিন্ন মহল থেকেই কিন্তু এই পে কমিশনের সমস্যা দ্রুত সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে পে স্কেলের দাবিটা দ্রুত সমাধান করার জন্য বিভিন্ন মহল থেকে পরামর্শ দেওয়া হচ্ছে সরকারকে, এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আমাদের দাবি দ্রুত পূরণ হবে, আমরা দ্রুতই আমাদের দাবি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। দেয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ভাই আপনি বিশ্বাস করেন একজন পুলিশের সদস্য দুইজনের যে পরিমাণ রেশন সুবিধা পায় সেটা যদি সরকার আমাকে দিতেন তাহলে কোনোদিনই বেতন বাড়ানোর কথা বলতাম না। আপনার মনে হয় এখানে জানার কিছুটা ভুল আছে মোশাররফ ভাই। পুলিশরা যে এখন যে রেশন পায়, যে রেশনটা আসলে তারা পায়, সেই রেশনটা আসলে ওই রকমের চোখে লাগার মতো নয়, ঠিক আছে? আর রেশন পেলেও একজন পুলিশ তারা যে ডিউটিটা করে, যে সময়টা তারা ব্যয় করে, সেটা বা একজন ডিফেন্সের সদস্য যে পরিমাণ তারা রাস্তায় থেকে দাঁড়িয়ে থেকে যে পরিমাণ ডিউটি তারা করে, তাদের জন্য কিন্তু বসার কোনো চেয়ার নেই। তারা যে এক জায়গায় বসে বিশ্রাম করবে বা এক জায়গায় বসে তারা যে আরাম করবে, আমরা যেমন চেয়ারে বসে অফিস করি, চেয়ারে বসে কাজ করি, ওনারা কিন্তু সেই সুযোগটা পান না। সেই হিসাবে দেশের শান্তি রক্ষার জন্য বিভিন্ন ডিফেন্সের কর্মচারীরা, ছোট নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা যেভাবে তারা দেশ সেবায় কাজ করে, দেশের নিরাপত্তার জন্য কাজ করে, সেই অনুযায়ী তাদের স্যালারিটা কিন্তু খুবই কম।
তাদের পরিবার আছে, এবং আমরা বলতে পারি যে শুধু তারা নয়, সকল সরকারি কর্মচারীরাই কষ্টে আছে। এটা বলার কোনো সুযোগ নেই যে না কেউ ভালো আছে। সবাই কিন্তু এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আর সবাই আমাদের কষ্টে আছে, সবাই কিন্তু পরিবার নিয়ে অসম্ভব কষ্টে আছে। কারণ বাজার ব্যবস্থা সবার জন্য একই, সবার জন্যই বাজার ব্যবস্থা একই। আমরা আশা করি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা প্রার্থনা করি সবাই যার যার জায়গা থেকে এই পোস্টগুলি করবেন, যে তফসিল ঘোষণার আগে যেন আমরা একটা সুস্পষ্ট ঘোষণা পাই।